স্পেন যা মুসলিমরা শাসন করে দীর্ঘ ৮০০ বছর ধরে আসলেই তখন ছিল ইউরোপীয় মানুষদের মধ্যযুগ। পুরো ইউরোপ জুড়ে তখন খ্রিস্টীয় শাসন চলছিল। গির্জা ও রাষ্ট্রের যৌথ শাসন জনগণের জীবনকে তুলেছিল দুর্বিষহ করে। জ্ঞান বিজ্ঞানের চর্চা ব্যাপক হারে ব্যাহত হচ্ছিল। বিজ্ঞানীদের ধর্মবিদ্বেষ চিহ্নিত করে তাদের উপর নির্যাতন চলছিল। ধর্মীয় বিধানসমূহ গির্জার ও পুরোহিত শাসকদের ইচ্ছা অনুযায়ী পরিবর্তন হচ্ছিল বারবার। এমনই সময়ে স্পেনের বুকে ইসলামের বিজয় ছিল স্পেনীয় সাধারণ মানুষদের জন্য একটি বড় নিয়ামত, বড় পাওয়া। তারা জ্ঞান বিজ্ঞান, আদল ইনসাফ, সাম্য, সৌভ্রাতৃত্ব, সভ্যতা ও সংস্কৃতির এক নতুন সড়কে পা রাখলো মুসলিম শাসন ব্যবস্থার অধীনে। মুসলিম শাসনের সময় স্পেনের রাজধানী ছিল গ্রানাডা, আর তার অপর শহর ছিল প্রধান কর্ডোভা। গ্রানাডায় গড়ে উঠেছিল মুসলিম সভ্যতার একটি তীর্থস্থান। সেখানকার আল হামরা প্রাসাদ, গ্র্যান্ড মসজিদ আজও মানুষের কাছে বিস্ময়কর এক স্থাপত্য হিসেবে পরিচিত। কর্ডোভায় গড়ে ওঠা জ্ঞান বিজ্ঞান কেন্দ্রসমূহ ছিল ভয়াবহ উন্নত। বাগদাদের নিজামিয়া বিশ্ববিদ্যালয়ের চেয়েও বড় বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে উঠেছিল কর্ডোভা বিশ্ববিদ্যালয়। ভাবতে পারেন, সারা ইউরোপ থেকে দলে দলে শিক্ষার্থীরা এসে এখানে ভিড় জমাতো, হয় মুসলিম জগতের সহায়তায় গড়ে ওঠা জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত হওয়ার জন্য, নয়তোবা নিজেকে আরো উপরে ওঠানোর জন্য। আজ যেমন হার্ভার্ড কিংবা অক্সফোর্ডে যায় লোকেরা, তখন তারা যেত কর্ডোভায়। মুসলিম শাসন আমলে স্পেনের ঘরে ঘরে ইসলামের বিস্তার ঘটেছিল। প্রতিটি এলাকায় গড়ে ওঠে সুন্দর সুন্দর মসজিদ ও মাদ্রাসা। আজানের সমুদ্র ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হতো। দুই সভ্যতার মিলন কেন্দ্র স্পেনে দীর্ঘ মুসলিম শাসনামল ছিল সভ্যতার চরম উৎকর্ষের কাল। ধর্মীয় সহনশীলতা ও মানবিক মূল্যবোধের লালন ও বিকাশের সময়। এ সময় স্পেনীয় মুসলমানগণ সমগ্র ইউরোপের সামনে সভ্যতা ও সংস্কৃতির মডেল হিসেবে চিহ্নিত হয়। এটিকে ইউরোপ স্বীকৃতি দিয়েছিল কি বলে? মরু সভ্যতা হিসেবে। এই দরজা দিয়েই ইউরোপের মানুষের কাছে প্রথম পৌঁছে যায় মুসলিম সহ মুসলিম দুনিয়ার শ্রেষ্ঠ পণ্যসমূহ। আজকের আমেরিকা তখনও আবিষ্কৃত হয়নি। আজকের আমেরিকা তখনও কেউ জানতো না। আর ইউরোপের বহু দেশের লোকেরা তখনও স্বাস্থ্যের জন্য নিয়মিত গোসল করার বিষয় অভ্যস্ত হয়ে ওঠেনি। অথচ মুসলমানগণ রাস্তার মাঝে মাঝে গড়ে তুলেছিল কি হাম্মামখানা। সেখানে শুধু অজু গোসলের ব্যবস্থা থাকতো তা নয়, তার পাশাপাশি থাকতো সুগন্ধি প্রসাধনীর ব্যবস্থা। বলে রাখা ভালো, লন্ডন প্যারিসের রাস্তা যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন মুসলিম শাসিত স্পেনের রাস্তা মাইলের পর মাইল স্ট্রিট ল্যাম্পের আলোয় আলোকিত থাকতো। ইউরোপের অন্য অংশে যখন টয়লেট ও গোসলখানার ব্যবস্থা ছিল না, তখন মুসলিম শাসিত আল আন্দালুসের কর্ডোভায় ৩০০ এর মতো টয়লেট ছিল, যা পাবলিক টয়লেট। লন্ডনের মানুষ যখন মাটি আর কুড়ে ঘরে থাকতো, তখন শুধু কর্ডোভাতেই লক্ষাধিক বিলাসবহুল ভবন ও ৬০০টিরও বেশি মসজিদ ছিল। ইউরোপের অন্য অংশ যখন অশিক্ষা আর কুসংস্কারে নিমজ্জিত ছিল, তখন আল আন্দালুসের ছিল শত শত স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় আর লাইব্রেরি। ইউরোপের অন্য অংশে যেখানে ৯০% লোকই নিরক্ষর ছিল, সেখানে আল আন্দালুসের শিক্ষা গ্রহণ ছিল সর্বজনীন। ভাবতে পারেন, আপনি কল্পনা করেছেন? ইউরোপের বৃহৎ লাইব্রেরিতে যখন বই ছিল মাত্র ৬ থেকে ৭০টি, তখন কর্ডোভাতেই প্রতি বছর ৬০০০-এরও বেশি বই ছাপা হতো। ঐতিহাসিকরা বলেন, কর্ডোভার গ্রন্থাগারগুলোতে প্রায় সব মিলে ৪ লক্ষাধিক বই ছিল। যখন কোনো ছাপাখানা ছিল না, তবুও এতগুলো বই ছিল। ভাবতে পারেন? আল হামার প্রাসাদ সম্পর্কে একজন বিখ্যাত ঐতিহাসিক মন্তব্য করেছেন। কি মন্তব্য? তিনি বলেছেন, এটি ভারতবর্ষের তাজমহলের চেয়েও নাকি অনেক বেশি সুন্দর। কর্ডোভা কেন্দ্রীয় মসজিদটি ছিল অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপত্য নিদর্শন, যা কালের পরিক্রমায় টিকে থাকা বিশ্ব ঐতিহ্য হিসেবে গণ্য করা হয়। এই মসজিদের ছাদ ঢাকা অংশটুকুই আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের প্রায় ৮ গুণেরও বেশি বড়। আপনি কল্পনা করেছেন? কখনো দেখেছেন জাতীয় মসজিদ আমাদের? অর্থাৎ প্রায় ১২,৫০০ বর্গ কিলোমিটার। কল্পনা করতে পেরেছেন আপনি? এই ধরনের তথ্য কি আপনারা জানেন? মুসলিম শাসনে স্পেন এমন এক উন্নততর অবস্থায় উপনীত হয় যে জ্ঞান বিজ্ঞান, স্থাপত্য, কলা ও শিল্প সংস্কৃতির বিশ্ব প্রাণকেন্দ্রে পরিণত হয়। উন্নয়নের ধারাবাহিকতায় একদিন বেখেয়ালিতে ডুবে যাওয়া বিজয়ী গোষ্ঠী ক্রমেই পরাজয়ের দিকে এগোতে থাকে। সেই মুসলিম শাসিত আল আন্দালুস আজ শুধু স্মৃতি হয়ে গেছে। কেন? শুধুমাত্র পশ্চিমাদের ষড়যন্ত্রের কারণে, মুসলিমদের বিলাসিতার কারণে, এবং আমাদের কিছু বেশ দুর্বলতার কারণে, এবং রাজনৈতিক ফাটলের কারণে। আমরা কি ফিরে পাবো সেই আন্দালুস আবারও?